আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদেরকে আমি রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নে যেই এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখায় দেওয়ার ট্রাই করব। চলো আমরা স্টার্ট করি, শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমেই কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? এটার অ্যান্সার হচ্ছে মেসন কণিকা। মেসন কণিকাগুলা সবচেয়ে কম স্থায়িত্ব বিশিষ্ট হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনটি কম্পোজিট কণিকা? মনে রাখবা প্রায় দুইটা কণিকাকে আমরা কম্পোজিট ধরে থাকি। কোনটা কোনটা? এক হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন। নাম কি ভাইয়া? ডিউটেরন। তাহলে এই দুইটার কোনোটা আছে কিনা একটু চেক করতে হবে। আছে, আলফা কণিকা। তাহলে কোনটি কম্পোজিট কণিকা? আলফা কণিকা হচ্ছে কম্পোজিট। ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? ইলেকট্রনের চার্জটা বেসিক্যালি কত হয়? ইলেকট্রনের চার্জটা বেসিক্যালি হয় হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কিন্তু যদি এটা সেমভাবে হচ্ছে ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে দেওয়া হইতো, তাহলে এটা অ্যান্সারটা আসতো 4.8 ইন্টু 10⁻⁹ মানে 10টা কমায়া দিত উপর থেকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম্ব। পরে যাওয়া যাক, আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? এইটা একটু ভালো, এইটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ হচ্ছে +2। কারণ কি? যে কোনো একটা হিলিয়াম পরমাণু যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমরা যা পাই ওটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। এটা হচ্ছে আমাদের আলফা কণা। প্রোটনের প্রকৃত ভর কত? এই কোশ্চেনগুলো একটু জানতে হবে। প্রোটনের প্রকৃত ভর হচ্ছে গ নাম্বারটা 1.673। এটা হচ্ছে প্রোটনের। আর যদি তোমাকে বলা হয়তো নিউট্রনের কত, এটা হতো নিউট্রনেরটা 1.675। পরের প্রশ্ন, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পরের সমান? এইটা হচ্ছে তোমাদের ইলেকট্রন এবং প্রোটন। কারণ কি ভাইয়া? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের থাকে আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট থাকে। সো বেসিক্যালি এরা হচ্ছে একটা সমান হয়ে থাকে। এইটার হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব কাজ করে মাইনাসে, আর এইটারটা কাজ করে হচ্ছে পজিটিভে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এরকম। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা দেখবা একটু। নিচের কোন সেটটা পরস্পর হচ্ছে আইসোটোন? যখনই তোমাকে বলতেছে আইসোটোন নামের অক্ষরটা, আইসোটোন মানে নিউট্রন নাম্বার হচ্ছে সেম হবে, নিউট্রন নাম্বার সেম হবে। খেয়াল করো, এখানে 30 এবং 14 এই দুটাকে যদি বিয়োগ করো তাহলে পাবা কত? পাচ্ছ হচ্ছে 30 থেকে 14 বিয়োগ করলে 16। আবার 32 থেকে যদি 16 বিয়োগ করো তাহলে তুমি কিন্তু 16ই পাচ্ছ। তাই দেখো দুইটারই কিন্তু তোমার নিউট্রন নাম্বারটা মিলে যাচ্ছে। তুমি যদি উপরেরটা থেকে এই 30 থেকে হচ্ছে 14 বিয়োগ করো, উপরেরটাকে আমরা বলি হচ্ছে এ আর নিচেরটাকে আমরা বলি হচ্ছে জেড। তাহলে তুমি যদি কখনো এ থেকে জেড বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে নিউট্রন নাম্বার। এভাবে হচ্ছে এটা কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তার মানে প্রথমটা হচ্ছে অ্যান্সার এখানে। এক, কোনটি আইসোটোনের উদাহরণ? কোনটি আইসোটোনের উদাহরণ? ওই আগের মতো করে করো। এটা অ্যান্সারটা তাহলে খ আসবে। কিভাবে বুঝলাম দেখাই দিই। 36 থেকে 16 বিয়োগ করলে পাচ্ছ হচ্ছে 20। আবার হচ্ছে 37 থেকে 17 বিয়োগ করলে পাচ্ছ হচ্ছে 20। সেমভাবে 39 থেকে 19 বিয়োগ করলে তুমি পাচ্ছ হচ্ছে 20। তাহলে অ্যান্সারটা হচ্ছে এই যে এইটা। এখানে নিউট্রন নাম্বার সবার ক্ষেত্রেই সেম আসতেছে। আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে একটু বুঝতে হবে। দেখো তো ভাইয়া, এইখানে 30 থেকে হচ্ছে 14 বিয়োগ করলে আসে কত? এটা আসে হচ্ছে 16। আবার 31 থেকে হচ্ছে 15 বিয়োগ করলে আসে কত? এটার অ্যান্সারটাও আসে হচ্ছে 16, তাই না? আবার 32 থেকে হচ্ছে 16 বিয়োগ করলে এটারও অ্যান্সার আসে 16। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে নিউট্রন নাম্বারকে মিন করে। যেহেতু নিউট্রন সেম, তাহলে এটা হচ্ছে আইসোটোন হবে। ঠিক আছে, আইসোটোন হবে। পরের প্রশ্ন, কোনটি আইসোটোনের উদাহরণ? আচ্ছা, এইটা ভালো একটা প্রশ্ন। আচ্ছা, আমরা প্রথমটা থেকে শুরু করি। দেখি 14 থেকে 6 বিয়োগ করলে এটা অ্যান্সারটা কত আসতেছে? এটা পাবো হচ্ছে 8। আবার 16 থেকে হচ্ছে 8 বিয়োগ করলে এটারও অ্যান্সার পাচ্ছ 8। ওয়েট আ সেক, এই জিনিসটা যেহেতু 8 আর 8 দুইটা মিলে গেছে, এগুলোই তো নিউট্রন নাম্বার, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্নে যাওয়া যাক।
যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। কি বলছে প্রথম ওয়ার্ডটার দিকে তাকাও, পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে এক, ভর সংখ্যা এক থাকলে ভরের জন্য আমরা বার কথাটা আনবো, বার। আর একই বুঝাইতে হচ্ছে আইসো ওয়ার্ডটা ইউজ করা হয়। কোন ওয়ার্ডটা ইউজ করা হয়? আইসো। তাহলে এটা হবে হচ্ছে আইসো বার। কোন সেটটি ইলেকট্রন সংখ্যা সেম? খেয়াল করে দেখো এখানে কোনটার ইলেকট্রন নাম্বারটা সেম হবে, একটু বুঝাই। আমরা হচ্ছে একটু ভিতরের দিকে গেলে, চলো আমরা ঘ নাম্বারটা দিয়ে আগে শুরু করি, পেছন থেকে স্টার্ট করি। পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মৌল, যেহেতু বলা হইতেছে এখানে প্লাস, পটাশিয়াম প্লাস মানে এর মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? এর মধ্যে ইলেকট্রন হচ্ছে তোমার একটা কমে যাবে, তাহলে অ্যান্সার আসতেছে 18। তাহলে ইলেকট্রন নাম্বার কত আসতেছে ভাইয়া? ইলেকট্রন নাম্বার আসতেছে 18টা। আবার দেখো যদি হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে 20 নাম্বার মৌল, ক্যালসিয়াম 2+ যখন বলি তখন হচ্ছে এটার ইলেকট্রন দুইটা কমে যায়। ওমা, তাহলে তো হচ্ছে 18 ইলেকট্রন সংখ্যা মিলে গেছে। আবার খেয়াল করো যদি হচ্ছে এখানে আমরা স্ক্যান্ডিয়াম নিতাম 3+, হ্যাঁ স্ক্যান্ডিয়াম 3+, তাহলে বেসিক্যালি স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 নম্বর মৌল, কিন্তু আমি যদি স্ক্যান্ডিয়াম 3+ নেই তাহলে হচ্ছে এটা 18 কাজ করতেছে, রাইট? তাহলে আমরা এইখানেও পাচ্ছি হচ্ছে 18। তাহলে বলাই যাচ্ছে যে আসলে এইটারটা হওয়ার চান্স সবচেয়ে বেশি। আমরা ক্লোরিন দিয়ে একটু চেক করে দেখি। ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল, এখন বলছে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস মানে একটা ইলেকট্রন ওকে এক্সট্রা দিতে হবে, আবার আসতেছে এটা 18। তার মানে হ্যাঁ, যেহেতু এখানে ইলেকট্রন নাম্বার মিলে গেছে সবারই, তাহলে আমরা কি বলতে পারি? এটার অ্যান্সার হচ্ছে ঘ। বুঝতে পারছো? আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাদারফোর্ড পরমাণু মডেল। কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে আইডিয়া দেয়? আচ্ছা, সবার প্রথম কক্ষপথের আইডিয়াটা আনছিল কে? রাদারফোর্ড সাহেব আনছিল, তাহলে অ্যান্সার এইটাই হবে, রাদারফোর্ডের থেকে আসছে। আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? বলছিলাম যে আলফা কণা মানেই হচ্ছে হিলিয়ামের পরমাণুটাকে বুঝাইছে, যেটা হচ্ছে 2টা প্রোটন আছে, 4 ভর বিশিষ্ট এবং 2+ আয়ন বিশিষ্ট। ঠিক আছে, তাহলে একটু খুঁজি এটার সাথে কোনটা ভালো যায়, কোনটা মিলে, কোনটা মিলে। এতে 2টি প্রোটন আর 2টি ইলেকট্রন আছে, ইলেকট্রন তো ভাইয়া নাই, তাই না? এই যে দেখো ইলেকট্রন কি আছে, এটা তো 2+, তার মানে ইলেকট্রন নাই। এটা খুব ধীর গতি সম্পন্ন, এটার স্পিড অনেক বেশি, এটার স্পিড অনেক বেশি, এটার স্পিড বহুত, এটার স্পিড বহুত। ইহা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা 2+ চার্জ বিশিষ্ট, তার মানে এটা হওয়ার চান্স আছে। এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা তো হচ্ছে কত? 4, এর ভর সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা অ্যান্সার কি বলবো? আমরা এটা অ্যান্সার বলবো হচ্ছে গ। গ হচ্ছে সবচেয়ে পারফেক্টলি যায় এর মধ্যে। পরের প্রশ্নে আসো, কোনটি আলফা কণা? ওয়েল আগের মতোই প্রশ্ন, তো আগের মতোই প্রশ্ন, এটা অ্যান্সার কি হবে দেখো, হিলিয়াম 2+ এবং এটা হচ্ছে 4, তাহলে মিলাও তো কোনটার সাথে ভালো যায়? হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা যায় হচ্ছে খ নাম্বারটার সাথে ভালো যায়। 2টি নিউট্রন আছে, 2টা প্রোটন আছে, কারণ যদি তুমি ভর সংখ্যাকে ভাঙাও তাহলে তুমি কি পাবা? নিউট্রন সংখ্যা এবং হচ্ছে জেডের ভ্যালু, এই দুটাকে মিলাই তো হচ্ছে এ পাইছিলা, তাই না? তাহলে এইখানে হচ্ছে নিউট্রন আছে 2টা আর জেডও আছে 2টা, ওই জেডকে, এইটা হচ্ছে আমাদের জেডের ভ্যালুটা। ঠিক আছে, জেডের ভ্যালু যেহেতু 2, বুঝলাম আমরা। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তাহলে খ হবে। পরে যাও, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিচের কোনটি ব্যবহার করেন নাই? করেন নাই কোনটা? করেন নাই কোনটা? ওনার যে সেটআপটা ছিল সেখানে বেসিক্যালি কি ছিল? একটা বক্স ছিল, যেই বক্স থেকে হচ্ছে আলফা কণা নিঃসরণ করছেন, তার মানে এই যে আলফা কণা নিঃসরণ করছেন। মাঝখানে দিছিল হচ্ছে গোল্ডের পাত, এটা হচ্ছে গোল্ড, আর এটার আশপাশ দিয়ে দেওয়া ছিল কি? এটার আশপাশ দিয়ে দেওয়া ছিল হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। তো বেসিক্যালি এখানে 3টা জিনিস ইউজ হয়েছে, বাট এইটা ইউজ হয় নাই, বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে নিউট্রন দেওয়া হয়নি এখানে কোনো। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করছেন? একটু আগে কোশ্চেনের অ্যান্সারটা পাইছো, পর্দাটার মধ্যে প্রলেপ ছিল জিঙ্ক সালফাইডটার মধ্যে যখন হচ্ছে এই যে এইটা হচ্ছিল জিঙ্ক সালফাইডের পর্দা, এইভাবে যেটা ছিল জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন এই যে গোল্ডের প্লেট থেকে আলফা কণা ইসা এর মধ্যে লাগবে, তখন এই জায়গাটা একটু আলোকিত হয়,
এই জায়গাটা কি হয় ভাইয়া, এই জায়গাটা হচ্ছে আলোকিত হয়। তো যত জায়গায় পড়বে সবগুলা জায়গা হচ্ছে আলোকিত হবে এবং তুমি জিঙ্ক সালফাইডের পর্দাটার মধ্যে রং দেখতে পারবা। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করছে, কারণ এটার মধ্যে আলফা কণা পড়লে এটা হচ্ছে কি করে, আলো দেখায়। ওকে 17 তাহলে অ্যান্সার কি হবে, জিঙ্ক সালফাইড। অ্যান্সার হচ্ছে এটা গ, জিঙ্ক সালফাইড। ওকে, রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? এইটা একটা ভালো কোয়েশ্চেন, এটা একটু শিখা রাখো। এটা হচ্ছে ক নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, তো কিভাবে এটা বুঝলাম, কি বুঝলাম এখান থেকে একটু বুঝাই। 0.0000 আরও একটা 0, এরপর হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তুমি এটা বলতে পারো, অথবা তুমি আরেকটা জিনিস বলতে পারো, 0.0000 দুইটা শূন্য কাইটা দিছো, হ্যাঁ দুইটা শূন্য কাইটা দিছো, এই যে লাস্টের এই দুইটা ঘর কাইটা এর মধ্যে কি আইনা দিছো, এর মধ্যে আইনা দিছো 4। তো তখন হচ্ছে এখানে তুমি সেন্টিমিটার ওয়ার্ডটা ইউজ করতে পারবা, বুঝছো? এই দুইটা হচ্ছে অ্যান্সার। তো পরীক্ষায় দুইখান থেকেই প্রশ্ন আসতে পারে, যেটাই দিক না কেন। সেন্টিমিটার এককে দিলে হবে এইটা, আর যদি মিটার এককে দেয় তাহলে হচ্ছে উপরেরটা, প্রথমটা। তাহলে দুইটাই কারেক্ট, ঠিক আছে? তো এইখানে আমাদের প্রথমটা মিলে গেছে। পরের প্রশ্নে যাওয়া যাক। কোন কণার সাহায্যে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা চালাইছিলেন? আলফা কণা দিয়ে হচ্ছে এক্সপেরিমেন্টটা চালাইছিলেন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইডের প্রলেপের একটা পর্দা ইউজ করা হয়েছিল? পরের প্রশ্ন, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায়, আচ্ছা ওই যে রাদারফোর্ডের যেই পরীক্ষাটা ছিল আলফা কণা পরীক্ষা, সেইটাই 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? সোজা চলে যায় এর পেছনে একটা ভালো রিজন আছে, আমি একটু বুঝাই তোমাদেরকে। এক্সপেরিমেন্টটা কিভাবে কাজ করছিল, এখান থেকে হচ্ছে সে আলফা কণাগুলো হচ্ছে ছড়াইছিল, তাই না? এখান থেকে হচ্ছে আলফা কণাগুলো এইভাবে এইভাবে যাচ্ছিল, যাইতে যাইতে সে সামনে কি পাইছে, সামনে পাইছে হচ্ছে একটা গোল্ডের প্লেট, একটা হচ্ছে স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতটা ছিল এবং এই সাইডে এই যে এইখানে ছিল হচ্ছে একটা কি ছিল, হ্যাঁ এখানে ছিল হচ্ছে জিঙ্ক সালফাইডের ওই পর্দাটা, ঠিক আছে? এখন কি হইতেছে এই ফুল মেকানিজমটাই, এটা একটু তোমাদেরকে বোঝানো যাক। হয়েছে কি ভাইয়া, যখন হচ্ছে এইটা ভেদ করে এই যে এইভাবে করে হচ্ছে আলফা কণাগুলো এর মধ্যে আসছে, এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম কণা এইভাবে সোজা সামনের দিকে বের হয়ে গেছে, কিছু কিছু কণা হচ্ছে সাইড দিয়ে গেছে। আর তুমি বলতে পারো ভাইয়া ম্যাক্সিমাম কণা এই জায়গাটা বরাবরই কেন আসলো? এইটা রিজনটা হচ্ছে এইখানে যেই গোল্ডের প্লেটটা ব্যবহার করা হয়েছে, একটু চিন্তা করো, গোল্ড পরমাণুর একদম সেন্টারে হয়তো বা নিউক্লিয়াসটা আছে এবং নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, বাট এর বাইরের ম্যাক্সিমাম জায়গা, এর বাইরের এই যে এর বাইরের ম্যাক্সিমাম জায়গা, এর বাইরের ম্যাক্সিমাম জায়গাটা কেমন, এর বাইরের ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ফাঁকা। তার মানে যখনই হচ্ছে আলফা কণাগুলো আসছে তখনই হচ্ছে এই জায়গাগুলো দিয়ে ডাইরেক্টলি হচ্ছে ভেদ করে চলে গেছে, এই যে এমনি করে ডাইরেক্টলি ভেদ করে চলে গেছে, বুঝতে পারছো? তাই সামনের দিকে এই বরাবর আমরা হচ্ছে বেশি বেশি পরিমাণে হচ্ছে আলফা কণাগুলোকে দেখতেছিলাম, এই যে এখানে আলফা কণাগুলো বেশি বেশি দেখছি। কিন্তু কিছু কিছুতে এমনও হয়েছে যে বাড়ি খেয়া চলে গেছে, রাইট? ওটা কিভাবে হইল, ওটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম। যখন আলফা কণা আসছে হয়তোবা এইটার সাথে বাড়ি খেয়েছে, এইটাও পজিটিভ এবং আলফা কণা নিজেও কিন্তু পজিটিভ, দুইটা বাড়ি খাওয়ার জন্য এটা এভাবে বের হয়ে যেতে পারে, ফেরত চলে আসতে পারে, এইভাবে বাড়ি খেতে পারে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে সেন্টারে পজিটিভ চার্জের সাথে বাড়ি খাওয়ার জন্য এইটা সোজা না গিয়ে ফিরে আসতেছে বা বাঁকানো পথে যাচ্ছে। এই জন্যই আমরা কি বলতে পারি, এই জন্যই আমরা বলতে পারি যে পরমাণুর ভেতরের ম্যাক্সিমাম জায়গা কি জায়গা ভাই, ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফাঁকা, ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফাঁকা। তাহলে অ্যান্সারটা কি হবে, পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। আশা করি বুঝতে পারছো। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, কোন বিজ্ঞানী এটা প্রমাণ করছেন? রাদারফোর্ড প্রমাণ করছেন একটু আগে এক্সপেরিমেন্টের মাধ্যমে। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়?
কেন্দ্রমুখী বল কমে, কেন্দ্রমুখী বল কমে। কোয়ান্টাম সংখ্যা যদি বৃদ্ধি পায়, এনের মান যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে এদের যে কেন্দ্রমুখী বলটা আছে ওইটার ভ্যালুটা হচ্ছে কমে যায়। কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে কল্পনা করছেন? সৌরজগতের সাথে কল্পনা একজন লোকই করছেন, সে হচ্ছে রাদারফোর্ডের মডেল বা হচ্ছে সৌর মডেল, ঠিক আছে? এটাকে তাই হচ্ছে সৌর মডেলও বলা হয়, সৌর মডেল বলা হয়। পরের প্রশ্ন, সৌর মডেল কোনটা? কোনটা হবে সৌর মডেল? রাদারফোর্ডের পরমাণু মডেল এটা। কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? কোন বিজ্ঞানী বলছে জানো? এটা বলছে হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলছে যখন হচ্ছে কোনো একটা ইলেকট্রন ঘুরে, হ্যাঁ, কোনো একটা ইলেকট্রন হচ্ছে এরকম ঘুরতে থাকে, সো তখন হচ্ছে সে হচ্ছে প্রতিনিয়ত এনার্জিটা ছেড়ে দেয়, প্রতিনিয়ত হচ্ছে সে এনার্জি ছেড়ে দেয় ঘূর্ণন অবস্থায়। তো এই জিনিসটা কে বলছে? ম্যাক্সওয়েল বলছে। বোর পরমাণু মডেল নিয়ে কথা বলবো। বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলাকেই হচ্ছে ব্যাখ্যা করতে পারে। তো এক ইলেকট্রন বিশিষ্ট মডেল কি আছে? এক ইলেকট্রন বিশিষ্ট মডেলগুলোকে যদি আমরা লিস্ট করি, তাহলে দেখব যে হাইড্রোজেন পাওয়া যাবে, হিলিয়াম এর 2টা ইলেকট্রন, একটা কমায় ফেলো, লিথিয়ামের 3টা ইলেকট্রন, 2টা কমায় ফেলো, বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, 3টা কমায় ফেলো। এরা হচ্ছে কি দেখাবে? এরাই হচ্ছে বর্ণালী দেখাইতে পারবে বা বোর মডেলকে ফলো আপ করবে। দেখো তো এদের মধ্যে কোনোটা আছে কিনা অ্যান্সার। ঘ, বেরিলিয়াম 3+। আবার বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? কোনটার জন্য? হিলিয়াম প্লাসের জন্য। কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? সেম কোশ্চেন। হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। নিচের কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? কোনটার জন্য? হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য। দেখছো, সেম কোশ্চেন। কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? কোশ্চেনটা দেখতে হবে ভালো মতো। প্রযোজ্য নয় বলছে মানে কোনটা ফলো করবে না। দেখো এখানে কোনগুলো ফলো করে? হাইড্রোজেন তো মানে, হিলিয়াম প্লাসও মানে, লিথিয়াম 2+ও মানে, তো মানে না হচ্ছে একজন হাইড্রোজেন প্লাস। এটা হচ্ছে অ্যান্সার। নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য? কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য? খ। কোনটির ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব? তো একই কথা, বর্ণালী কার মতবাদের মধ্যে আসছে? বোর মতবাদের মধ্যে আসছে, তাই না? বোরের মতবাদের মধ্যে আসছে। তাহলে খুঁজো বোর মতবাদ ফলো করে কে? এই যে লিথিয়াম 2+ ফলো করে, 4জন করে বলছিলাম, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+ আর হচ্ছে বেরিলিয়াম 3+। এই 4জনকে পাইলেই অ্যান্সারে বলবা যে হ্যাঁ এরা হচ্ছে বোর মতবাদ মানে বা বর্ণালীর ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারে? হিলিয়াম প্লাসেরটা। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? আচ্ছা এইটা ইন্টারেস্টিং, এটা পরীক্ষার হলে তুমি বের করবা কিভাবে? তুমি কিন্তু চাইলে এটা হচ্ছে ক্যালকুলেটারেও বের করতে পারো, ক্যালকুলেটর এটার মধ্যে হচ্ছে বের করতে পারো। ক্যালকুলেটারে কোনটার মধ্যে যাবা তুমি? তোমার পরীক্ষার হলে হয়তোবা তোমরা অনেকে ইএস ক্যালকুলেটর বা হচ্ছে এমএস ক্যালকুলেটর ইউজ করবা। ইএস ক্যালকুলেটারের মধ্যে কনভার্সনে কনস্ট্যান্ট ভ্যালুগুলাই চলে যাবা, সেখানে হচ্ছে এইচ নামের একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এইটা কোনটার সাথে মিলবে? এইটা মিলবে হচ্ছে এটার সাথে 6.624 × 10⁻³ জুল সেকেন্ডের সাথে। তো এইটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে? হচ্ছে অ্যান্সার হবে। তো ক্যালকুলেটারের মধ্যে ডাইরেক্ট অ্যান্সারটা পাবা এটার। নেক্সট প্রশ্নে যাও। পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সূত্রটা কি? এটা হচ্ছে mvr = nh/2π। তো একটু খেয়াল করো, আমার এখানে n এর মান কত দিছে? তৃতীয় কক্ষপথ যেহেতু n এর মান হচ্ছে 3, তাহলে আমরা লিখবো কি? mvr = 3h/2π আছে এখানে, এটার সাথে মিলে অ্যান্সার এটা। বোরন হচ্ছে 5 নাম্বার মৌল, তাহলে 1s2 2s2 2p1। দেখো তো এটা লাস্টে কোথায় শেষ হয়েছে? লাস্টে শেষ হয়েছে হচ্ছে 2p1 এর মধ্যে, তাই না? তো ভাইয়া
2p1 যেহেতু, কোনটা 2p1 যেহেতু আমরা বলতে পারি এখানে n এর মান হচ্ছে 2। এই যে দেখো n এর মান হচ্ছে এই যে p এর সাথে যেটা আছে সেটা, n এর মান যেহেতু 2, তাহলে ওই আগের মতো mvr ইকুয়ালস টু যেহেতু nh বাই টোয়াইস পাই, মানটা বসাও 2h বাই টোয়াইস পাই, তো 2 2 কাটা গেলে h বাই পাই থাকে, এটা হচ্ছে h বাই পাই হবে। 38 নম্বর পরমাণুর 38 নম্বরটা কি হবে, 38 নম্বরটা একটু শিখে। 38-এ বলছে কি স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো ভাইয়া mvr ইকুয়ালস টু nh বাই টোয়াইস পাই, mvr ইকুয়ালস টু nh বাই টোয়াইস পাই, n এর মান হবে হচ্ছে 1। কারণ কি, কারণ এটা হচ্ছে হাইড্রোজেনকে মিন করে। কাকে মিন করে, এটা হচ্ছে হাইড্রোজেনকে মিন করে। তাহলে লেখো h বাই টোয়াইস পাই, মানটা লিখতে পারবা, পরীক্ষায় বসাতে পারবা। এইচ এর মান তো জানোই, এইচ এর মান হচ্ছে 6 পয়েন্ট কত 626 ইন্টু 10⁻⁻34, এটা হচ্ছে এত জুল সেকেন্ড। এটা নিবা, আর হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416 বসাবা। তো এই ভ্যালুগুলোকে বসায় দিলে এখানে হচ্ছে একটা রেজাল্ট পাওয়ার কথা। তো আমি আমার ক্যালকুলেটরে করে এটার রেজাল্টটা পাইলাম 1.05 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে। তা চলো লিখি, এটা হচ্ছে প্রথমটা। পরের প্রশ্ন সেমভাবে করবে। এখানে হচ্ছে দেখো চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ আর এর মান বলে দিছে, আর এর মান বলে দিছে, আর এর মান হচ্ছে এত 7.5 ইন্টু 10⁻10, ঠিক আছে এত। তাহলে হাইড্রোজেন যেহেতু n এর মান হচ্ছে 1, h এর মান তুমি জানো, পাই এর মান তুমি জানো, তুমি কি এটার গতিবেগ বের করতে পারবা? অবভিয়াসলি পারবা। mvr ইকুয়ালস টু nh বাই টোয়াইস পাই, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে v বের করা। তাহলে nh রাখলা, 2 পাই রাখলা, আর এই যে mv, এই যে m এটা চলে যাবে অন্য সাইডে, এই যে m এখানে আর এটা চলে যাবে অন্য সাইডে, এই যে আর। তাহলে কত আসলো, এরকম আসলো। এখানে মান বসানো যাবে না ভাইয়া, মানটা বসায়া দিবা, মানটা বসায়া দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। এটা অ্যান্সারটা আসবে হচ্ছে 6.1805 ইন্টু 10⁵ ms ইনভার্স 1। তাহলে এটা গয়ের সাথে মেলে। বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে? অনেকগুলো কোশ্চেন দিছে তাই না? আচ্ছা এক কথায় বলি, চতুর্থ শক্তি স্তর বলছে না, কোন শক্তি স্তরে বলছে? চতুর্থ। তাহলে পূর্ণ আবর্তন করতে এর 4টা পূর্ণ তরঙ্গ তৈরি হবে, শেষ। বুঝতে পারছো? তারপরে 4 নাম্বার শেলে, এই যে বোর, ওর হচ্ছে 4 নাম্বার শেলের জন্য, ওর 4 নাম্বার শেলের জন্য ওর হচ্ছে কীভাবে ঘুরতে হবে দেখাই, হচ্ছে কীভাবে ঘুরতে হবে, ওর হচ্ছে এই যে এইভাবে করে হচ্ছে ঘুরতে হবে, ঠিক আছে? এই যে এইভাবে করে সে 4টা তৈরি করবে, এই যে এরকম 4টা তৈরি করবে। আমারটা একটু বাঁকায় গেছে তাই না, আসলে একটু সুন্দর করে আঁকি। এরকমভাবে হচ্ছে 4টা তৈরি করবে, 4টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে, এটা বুঝাইছে, 4 হবে এটা। এরপরে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে আমরা ঢুকে যাব। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নে কোনটি আকৃতি প্রকাশ করে, আকৃতি প্রকাশ করে কোনটা? তো একটু শিখিয়ে দিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে এন দিয়ে প্রকাশ করে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল দিয়ে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম দিয়ে, এবং ঘূর্ণন হচ্ছে এস দিয়ে প্রকাশ করে। এন দিয়ে মিন করে বেসিক্যালি হচ্ছে, এন দিয়ে মিন করে হচ্ছে কক্ষপথ, কক্ষপথ কি মিন করে? কক্ষপথ মিন করে। আচ্ছা হাতের লেখাটা হচ্ছে আমার খুবই সুন্দর, এটা হচ্ছে নুরানি হাতের লেখা, সবাই বুঝে না, তোমরা দিনের পথে থাকলে হচ্ছে এটা বুঝতে পারবা। এল এর মান কি হবে দেখো, এল এল দিয়ে বোঝায় হচ্ছে তোমার আকৃতি। কিসের আকৃতি? কক্ষপথগুলার আকৃতি। মানে এটা কি গোল হবে? এস অরবিটাল হইলে গোল হয়। এটা কি ডাম্বেল শেপ হবে পি অরবিটাল হইলে, নাকি এটা ডাবল ডাম্বেল হবে ডি অরবিটাল হইলে, নাকি এটা ফুলের মতো হবে এফ অরবিটাল হইলে? এম দিয়ে বোঝায় কি? এম দিয়ে বোঝায় হচ্ছে এটার সাজসজ্জা, এটার সজ্জা বা হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন নামগুলো একটু মনে রাখো, ওরিয়েন্টেশন। আর এস দিয়ে বোঝায় হচ্ছে ঘূর্ণন, এস দিয়ে বোঝায় কি? ঘূর্ণন, পজিটিভ দিকে ঘুরতেছে নাকি হচ্ছে নেগেটিভ দিকে ঘুরতেছে। চলো বাকিটা দেখা যাক। পরমাণুতে অরবিটালের, ও আচ্ছা আগেরটাই তো সলভ করে নেই। আকৃতি প্রকাশ করে কোনটা?
সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, ঠিক আছে? এটা হচ্ছে সহকারী, এটা হচ্ছে সহকারী, এটা হচ্ছে প্রধান, এটা কি? এটা হচ্ছে চৌম্বকীয়, আর এইটা হচ্ছে আমাদের ঘূর্ণন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়, অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং এটা আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি বলি, এটা আবিষ্কার করছিল হচ্ছে বোর। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা আবিষ্কার করছিল হচ্ছে টনি স্টার্ক। আচ্ছা, আয়রন ম্যানে চলে গেছি না, টনি স্টার্ক আবিষ্কার করছে, এরকম। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই, আসো। পরমাণুতে অরবিটালের ধারণা কোন উৎস থেকে আসে? অরবিটাল বলছে ভাইয়া, হ্যাঁ, অরবিট বলে নাই। যদি বলে অরবিট তাহলে এটা হচ্ছে এন, আর যদি বলে অরবিটাল, নাম কি অরবিটাল, তাহলে এটা হবে হচ্ছে এল। তো এইটা হচ্ছে অরবিটাল এল। কার থেকে আসছে? বোর তো শুধুমাত্র এনের কথা বলছে, কোয়ান্টাম তত্ত্ব হবে তাহলে এটার অ্যান্সার। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি পাওয়া যায়? আচ্ছা, একটু আগে বলতেছিলাম এন দিয়ে কি পাওয়া যায়। এন দিয়ে পাওয়া যায় হচ্ছে অরবিট, এল দিয়ে পাওয়া যায় হচ্ছে অরবিটাল, এবং হচ্ছে এম দিয়ে পাওয়া যায় হচ্ছে সাব অরবিটাল, ঠিক আছে? সাব অরবিটাল, যেমন আমি বুঝাই একটু। এন এর মান ধরো যে 2, তাহলে অরবিটাল তুমি কি কি পাবা? এসপিডি, 3 ধরনের অরবিটাল পাবা, তাই না? এসপিডি 3 ধরনের পাবা, এছাড়া 2 ধরনের পাবা, এস পাবা, পি পাবা। এবং এম দিয়ে বোঝাচ্ছে এই যে পি, এটাকে কিন্তু পিএক্স, পিওয়াই, পিজেড আকারে লেখা যায়। এগুলোকে আমরা বলি হচ্ছে সাব অরবিটাল। কি বলি? সাব অরবিটাল, ঠিক আছে? তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোনটা প্রকাশ করে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে বেসিক্যালি অরবিটালের ওই যে অনেকগুলা যে ভাগ আছে, হ্যাঁ, উপ শক্তি স্তর, এটা আসলে অ্যান্সার নাই, দুইটার মধ্যে অ্যান্সার নাই। এটা হচ্ছে আর অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর, এটার অ্যান্সারটা হবে এরকম, উপশক্তি স্তর, ঠিক আছে? পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা? আগের কথাই, অরবিটাল সম্পর্কে ধারণা কে দিছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান বের করতে হচ্ছে mvr = nh/2π, এবং n এর মান হচ্ছে 2 হবে, যেহেতু কি বলছে দ্বিতীয় কক্ষপথ বলছে 2h/2π, তাহলে লাস্ট পর্যন্ত পাবা h/π। তো দেখো তো mvr = h/π এমন কিছু আছে কিনা, এটা হচ্ছে অ্যান্সার। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বেশ, আগের কোশ্চেনই একই কোশ্চেন বারবার দিচ্ছে, তাই না? বোরন হচ্ছে 5 নাম্বার, 1s2 2s2, আরেকটা কি 2p1। তাহলে খেয়াল করলে কি পাবা? খেয়াল করলে পাবা হচ্ছে এখানে 2p, তার মানে n এর মান হচ্ছে 2। কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায় যে mvr = হচ্ছে nh/2π। মান বসাও দৌড়, 2h/2π, তাহলে কত হবে? h/π হবে। তো এইটার অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? এগুলাই আসে, বুঝছো? এই যে বোরন টোরন এগুলো দিয়ে আসে, তো হচ্ছে অ্যান্সার মুখস্থ করে ফেলতে পারো, h/π হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটা দিয়ে পাওয়া যাবে? যেমন পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। তারপরে ডিতে কয়টা থাকবে? 10টা। এসে কয়টা থাকবে? 2টা। এবং এফে কয়টা থাকবে? 14টা। এটা আমরা পাবো কোত্থেকে? এই ভ্যালুটা আমরা জানবো কোত্থেকে? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন বলবে, এইটা হচ্ছে কি হবে ভাবো তো। ধরো যে এটাকে বানাইতে চাই, হ্যাঁ, আমি নিজেই বানায় দিচ্ছি তোমাদেরকে। এখানে পি যখন হয়, এল এর মান দাঁড়ায় হচ্ছে 1, এল এর মান 0 হইলে এস বোঝায়, এল এর মান 2 হইলে ডি বোঝায়, এল এর মান 3 হইলে এফ বোঝায়। তাহলে ভাইয়া একটু জিনিসটা লক্ষ্য করো, যদি 2l + 1 এরকম লেখো, তাহলে এর সাথে আবার 2 গুণ করলে যা পাই, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি হবে বুঝাই একটু।
2 দিলা, এল এর মান ধরো যে 1, এটা বসাইলা, সাথে দিলা যোগ করে 1 ইন্টু 2, তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা তো নাই উদ্দীপকে, তো দুইটাই সেম টাইপের দিছে, একটাও অ্যান্সার না। এটার অ্যান্সারটা হবে ও নাম্বার 2l প্লাস 1, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, এটা 47 নম্বর অ্যান্সার হচ্ছে ও। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটা? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেম কথা, কথাটা বলছে, ঠিক আছে। যদি কখনো বলে সর্বোচ্চ ইলেকট্রন অরবিটালে, তাহলে এটা অ্যান্সার দিবা হচ্ছে 2n²। কিন্তু যদি বলে সাব অরবিটালে, হ্যাঁ আচ্ছা সরি একটু মিস্টেক করছি। যদি কখনো বলে হচ্ছে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, যদি বলে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, তাহলে এটা অ্যান্সার হবে 2 × 12 + 1। কিন্তু যদি বলে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, তখন এটা অ্যান্সার হচ্ছে 2n² হবে, এটা দিয়ে করবা। উপশক্তি স্তরের কথা বলছে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 2 × 12 + 1। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কত? এন এর মান যখন হচ্ছে 3, তখন উপশক্তি স্তরের সংখ্যা এল কয়টা হবে? এল এর ভ্যালু হতে পারে 0, 1, 2, 3 হইতে পারবে না, কারণ একটা কম হইতে হবে। এন এর মান যা থাকবে এল এর মান একটা কম হবে। তাহলে দেখো, এটা যদি 0 হয়, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল বোঝাচ্ছে। তাহলে কয়টা পাচ্ছি আমরা? উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3টা, তাই না? তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কত? আচ্ছা, এন এর মান যখন হচ্ছে 3 হয়, তখন এল আসে হচ্ছে 3টা, 0, 1, 2। 0 এর জন্য আমরা মান কত লিখি? 0 এর জন্য আমরা লিখি এস অরবিটাল, এটার জন্য লিখি হচ্ছে পি অরবিটাল, এবং এটার জন্য কি লিখি? এটার জন্য লিখি হচ্ছে ডি অরবিটাল। আচ্ছা, এম হচ্ছে বেসিক্যালি এসকে কিন্তু শুধু এস দিয়েই প্রকাশ করে, কিন্তু পিকে আমরা পিএক্স, পিওয়াই, পিজেড এটা দিয়ে প্রকাশ করি। আবার ডিকে এরকমভাবে টোটাল 5টা জিনিস দিয়ে প্রকাশ করা যায়। কি ডিকে প্রকাশ করা যায় হচ্ছে DXY, DYZ, তারপর হচ্ছে DZX, আবার কি আছে x² 2y² এবং হচ্ছে DZ²। তো টোটাল 5টা পাচ্ছ এখানে, তাই না? এই যে এখানে 5টা পাচ্ছ। তাহলে মোটামুটি আমরা কি বলতে পারি, এখানে যতগুলা সাব অরবিটাল তৈরি করা যাবে, এই সবগুলাকে আমরা বলি হচ্ছে সাব অরবিটাল। তো এখানে টোটাল পাচ্ছ 1টা, 2টা, 3টা, 4টা, আর এখানে 5টা, তাই টোটাল হচ্ছে 4টা আর 5টা, উইচ ইজ 9টা। 50 অ্যান্সার 9। ডি অরবিটালে, ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? ডি এর মধ্যে দেখো 5টা পাইছিলাম না ভাইয়া, তাই এটা অ্যান্সার হচ্ছে 5টা। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? ভালো একটা কোয়েশ্চেন বলছে। এন এর মান যখন 5, তখন এল এর মান কি হতে পারবে? 0, 1, 2, 3 এবং হচ্ছে 4। তো দেখো, 0 মানে হচ্ছে এখানে এস অরবিটাল বোঝায়, পি বোঝায়, ডি বোঝায়, এফ বোঝায়। 4 দিয়ে কিছু বোঝায় না ভাই, 4 দিয়ে কিছু বোঝায় না, এটা বাদ, এটা ক্যান্সেলড, এটারটা বাদ, বাকিগুলা গুলো। তাহলে মোট অরবিটাল কয়টা পাবা? যদি হচ্ছে এইভাবে করে তোমাকে আইডিয়া করতে বলি, এস এর জন্য অরবিটাল একটা পাওয়া যায়, পি এর জন্য সাব অরবিটাল 3টা, ডি এর জন্য 5টা, আর এফ এর জন্য 7টা পাওয়া যায়। তাইলে যদি বলা হয় টোটাল কয়টা, অ্যান্সার হচ্ছে 1, 3, 5 আর 7, এইগুলার যোগফল কত আসে? এই যে গুনতেও পারে না, কত আসে? এটা আসে হচ্ছে 16, যোগ করে দেখো, 16 পেয়ে গেছে। কোনো শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? কোনো শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়ের জন্য এই যে কোনটা, n²। অরবিটাল সংখ্যা হচ্ছে n²। আর হচ্ছে যদি বলা হয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন, তো এইটা হবে হচ্ছে 2n², ঠিক আছে, 2n²।
চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা? চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা? এই সেম টাইপের কোশ্চেন বারবার করাইতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যান্সার বলে জি। চতুর্থ শক্তি স্তরে হচ্ছে তোমার 16টা হবে, একটু আগে বের করছিলাম। তারপরেরটায় যাও, ষষ্ঠ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা, এইটা একটা ভালো প্রশ্ন। 2n² দিয়ে এটা বের করতে হবে। তাই 2 × 6² এটা মানটা যদি করো তাহলে হচ্ছে আসে কত? 72 আসে। অ্যান্ড ভাইয়া সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 72টা। তাহলে এইটা একটু ভালো কোশ্চেন। এইটা হচ্ছে সর্বোচ্চ 72টা থাকতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ 72টা থাকতে পারে, কিন্তু আসলে সর্বোচ্চ 72টা থাকতে পারে, বাট থাকে না। থাকে কয়টা? ঠিক আছে, থাকে কয়টা? এটা সবসময় অ্যান্সার হবে 2n² মধ্যে থাকে কয়টা যদি বলে, এটা হচ্ছে 2 × 4² এতগুলা পিস থাকে, এর বেশি থাকতে পারে না। 2 × 16 উইচ ইজ 32টা, তার মানে সর্বোচ্চ থাকতে পারে 72টা, কিন্তু আলটিমেটলি রিয়েলি থাকে হচ্ছে 32টা। তো এইটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে 72টা। এই বাকিগুলো অ্যান্সার দেখাইছি? হ্যাঁ দেখাইছি। ওকে, 55 পর্যন্ত হয়ে গেছে, আমরা তো অনেক তাড়াতাড়ি শেষ করতেছি। পরের প্রশ্নে যাওয়া যাক। একটি অরবিটালে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকে? একটা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে? একটি অরবিটালে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকে? ভাই অরবিটাল কি আছে? এস পি ডি এফ আছে। এফ এর মধ্যে তোমার সর্বোচ্চ 14টা থাকে। কয়টা থাকে? 14টা থাকে। এটার অ্যান্সার হচ্ছে 14। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে, এল এর মান যদি 2 হয়, এটা দিয়ে কি মিন করে? এটা দিয়ে ডি অরবিটাল মিন করে। আর ডি অরবিটাল হয় DXY, DYZ, DZX, এবং আরেকটা আছে x² to y² এবং লাস্টেরটা DZ²। তো ভাই পিচ্ছি বলো ভাই, তোমরা বলো ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? যেহেতু ঘর হচ্ছে 5টা, ইলেকট্রন থাকতে পারবে টোটাল 10টা। তাহলে এত প্যারা নাই, তুমি যখন দেখবা ডি অরবিটাল বলছে এক কথায় বলে দিবা এইখানে হচ্ছে 10টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। নেক্সটে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 2 হবে, সহকারী মানে হচ্ছে এল এর ভ্যালু যখন 2 হবে, তখন এম এর মান কত? ভাই এল এর মান যখন 2 হয় তখন এম এর মান হয় হচ্ছে +-2 +-1 আর হচ্ছে 0। তাহলে টোটাল কয়টা ঘর পাচ্ছ এখানে? টোটাল কয়টা সংখ্যা পাইছো? টোটাল 5টা সংখ্যা পাইছো। এই জন্যই ডি অরবিটালে, ওই যে ডি অরবিটালে 5টা সাব অরবিটাল আছে। এই যে 5 অফ অ্যান্সার। এল এর মান 2 হলে উপশক্তি স্তর সংখ্যা কত? এল এর মান 2 হলে উপশক্তি স্তর হচ্ছে ডি অরবিটাল বোঝাচ্ছে। কোনটা? ডি অরবিটাল বোঝাচ্ছে, তাই না? সর্ববহিস্তরের ডি অরবিটালের জন্য কোনটা আসলে কারেক্ট? আচ্ছা, তাহলে ডি অরবিটাল তখনই আসবে যখন এল এর মান হবে 2। দেখো তো এল এর মান 2 কই আসছে? এখানে আছে। অ্যান্সার হচ্ছে গ। এফ অরবিটালের জন্য এল এর মান কত? এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, তাই না? ওই যে 0 1 2 3 এভাবে যায় 3। কোন অরবিটালটা সম্ভব? কোনটা সম্ভব? 5 এর সম্ভব। তুমি কি কখনো দেখছো 3F হইতে? না ভাই, এটা সম্ভব না, এটাও না, এগুলো বাদ, ভুয়া। নিচের কোনটি অসম্ভব, সম্ভব? কোনটি সম্ভব? 4S হইতে পারে, দেখছিলাম। 2D দেখি নাই, 1P দেখি নাই, 3F দেখি নাই। আসলে এই তিনটাই মনে রেখে দাও যে অসম্ভব যতক্ষণ না অনন্ত জলিল আসবে ততক্ষণ পর্যন্ত 1P 3F এবং 2D এই কয়টা অসম্ভব যতক্ষণ না অনন্ত জলিল আসবে। পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? পি উপশক্তি স্তরে, তাহলে পি উপশক্তি স্তরে PX PY PZ 3টা হয় না? তাহলে অরবিটাল হচ্ছে 3টা। যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে বের করবা? 2 × 12 + 1।
কোনো অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, কোনটার ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, কোনটার মধ্যে বেশি বেশি ইলেকট্রন থাকতে পারে, এইটা হচ্ছে মেইন কথা। যেটার মধ্যে বেশি বেশি ইলেকট্রন থাকতে পারে ওটার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হয়। তো এইটার মধ্যে অ্যান্সার কী হবে 66-তে? হ্যাঁ বলো। ওকে, এইটা হচ্ছে 1s, সবচেয়ে ছোট ঘর বাট ইলেকট্রন বেশি আছে। ঘর ছোট ইলেকট্রন বেশি এরকম দেখবা, তাদের হচ্ছে সর্বাধিক ঘনত্ব। কোন অরবিটালে শক্তি সর্বাধিক? শক্তি বের করে n+l সূত্র দিয়া, n+l সূত্র দিয়া। এটা হচ্ছে আমাদের শক্তি নির্ণয়ের সূত্র। তাহলে কি বের করতে পারবা শক্তি? চলো বের করি। এটার ক্ষেত্রে যদি n+l লাগাও তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 4, এটার ভ্যালু আসবে হচ্ছে 4, এটার ভ্যালু আসবে হচ্ছে 2d বলছে তাই না বাবা? তাহলে 2 এর সাথে হচ্ছে 2 অ্যাড করতে হবে 4, আর 3f বলছে, তাহলে কত হবে কি মনে হয়? তখন হবে হচ্ছে 3 এর সাথে f এর জন্য কত 2 অ্যাড করা লাগে, তাহলে 5 হবে। তাহলে তোমরা কি করবা যে ভাইয়া এখানে সবচেয়ে বেশি হচ্ছে এইটা, এইটা হচ্ছে অ্যান্সার হবে, দাগায় দিই নাকি? এটা সবচেয়ে বেশি ঠিক আছে, কিন্তু 3f তো পসিবল না। 3f কি পসিবল? 3f তো পসিবল না ভাই, তাহলে এটা অ্যান্সারই হবে না, বুঝতে পারছো? তাহলে কোনটার শক্তি বেশি? কোনটার শক্তি বেশি? 4s। হ্যাঁ, এইটা পসিবল, কারণ এইটাও পসিবল না। 2d দেখছো হবো না, 2dও তো দেখিনি। অ্যান্সার হচ্ছে গ। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন, এগুলো মনে রাখতে হবে তাই না? এগুলো একটু মনে রাখতে হবে। তো কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা বুঝায় দিই। n+l এর মান যার কম, যদি দুজনের মান সেম আইসা পড়ে তাহলে n যার কম ওইটা দিয়ে হচ্ছে এটা বের করতে হয়। তাহলে এটা কিভাবে করবা চলো দেখাই, সিস্টেমটা দেখাই। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? অ্যান্সার হচ্ছে 4f হবে। কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4f হবে। তো মানগুলো বের করো, সেম পাবা। তাহলে ক এর জন্য মান বের করি 6p, এটার মান হবে মান কত হবে 6, এবং p এর জন্য হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 7। খ বের করি 5d, 5 নিবা আর d এর মান হচ্ছে 2 অ্যাড করবা, এটাও 7 আসে। তারপরে গতে যাও, গতে হচ্ছে 4f বলছে, তাহলে 4 নিবা আর f এর মান হচ্ছে কত? f এর মান হচ্ছে 3 বুঝায়, তাহলে হচ্ছে 7 আসে। এবং ঘ হচ্ছে দেখো 7s, তাহলে 7s এর জন্য এই যে এটা 7 + 0 উইচ ইজ 7ই আসবে। আচ্ছা, তাহলে তো এই যে যার মান কম এটা দিয়ে বের করতে যাচ্ছিলাম, বাট সবারই তো মান সেম আইসা পড়ছে তাই না? এই যে সবারই সেম আইসা পড়ছে। এখন চেক করতে হবে কার হচ্ছে n এর মান কম ছিল। n এর মান কম ছিল হচ্ছে ইনার, এইটা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4f। কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে? সিমিলার টাইপের একটা কোশ্চেন, এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। 69 এর অ্যান্সার হচ্ছে গ 4p। কইরো 3d অরবিটালের পর কোনটিতে ইলেকট্রন যাবে? 3d বলছে, তাহলে ভাই 3 এর সাথে হচ্ছে 2 অ্যাড করলে কত আসে? 5 আসে। তো দেখতে হবে 5 এর পরে কোনটা হয়, 5 এর পরে কোনটা হয়, ঠিক আছে? অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে? দেখো 4p যদি বলতাম, 4p এর জন্য হচ্ছে 4 + p এর মান হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 5। 4d যদি বলতা তাহলে হচ্ছে 4 + 2 যার মান হচ্ছে 6। 4s যদি বলতা 4 + 0 যার মান হচ্ছে হুদা 4। আচ্ছা, 5s যখন বলতেছো তাহলে হচ্ছে 5 + 0 উইচ ইজ 5। কোনটা হবে? তবে দেখো এটার মান কি 5 না, এটার মান 5 না, এটা চাবে হচ্ছে পরবর্তী যদি কেউ 5 থাকে তাহলে তাকে নিয়ে আগে যাইতে। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখন দুইটা 5-এর মধ্যে কোনটার n ছোট? ইয়েস, এইটার n ছোট, এটা হচ্ছে অ্যান্সার হবে। এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কত? 4p। তাহলে 3d অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে? 3d অরবিটালের পরে 4p-তে হচ্ছে ইলেকট্রনটা প্রবেশ করবে। 71 নম্বর প্রশ্ন, ক্রোমিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট আসলে কোনটা? ক্রোমিয়াম হচ্ছে 24 নম্বর মৌল।
ইলেকট্রন বিন্যাস কইরা দেখি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত 3p6 4s এবং 3d এভাবে যায়। তো এখনও বাকি থাকে কয়টা দেখো, তো তুমি অনেকগুলোই লিখে ফেলছো, টোটাল 18টা হয়ে গেছে, আরও 6টা দিতে হবে তাই না? একটা এইখানে দিয়া বাকি 5টা হচ্ছে এইখানে দাও। তাহলে ক্রোমিয়াম কপার মলিয়াপা সিলভার গোল্ড এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ফলো করে। ক্রোমিয়ামও সেম, হ্যাঁ, এই জন্যই দেখো এখানে হচ্ছে এই যে আমরা 4s-এ একটা রাখছি আর 3d-তে হচ্ছে 5টা রাখছি। তাই অ্যান্সারটা আমরা একটু লিখে আসি চলো। ক্রোমিয়ামের সর্ববহিস্থ স্তর, তার মানে এই যে 3d কি সর্ববহিস্থ নাকি 4s সর্ববহিস্থ? লাস্টেরটা কোনটা? এনের মান বেশি কার? এনের মান 4 সবচেয়ে বেশি না? তাহলে আমরা কি লিখব, এইটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ স্তর, বুঝতে পারছো? তাহলে 4s1 হচ্ছে সর্ববহিস্থ, এবং সর্ববহিস্থ বানাম ঠিক আছে, হ্যাঁ, সর্ববহিস্থ স্তরের আমরা কি বের করতে চাই? হ্যাঁ, সর্ববহিস্থ স্তরের জন্য আমরা অ্যান্সারটা বের করতে চাই। চলো করি, ট্রাই করি। সর্ববহিস্থ স্তরের জন্য কত আসবে? এন এর মান আসবে হচ্ছে 4, যেহেতু এস দেওয়া তার মানে এল এর মান হচ্ছে 0, আর প্রথম ইলেকট্রন যেহেতু এটা, তো এম এর মানও আমরা 0 ধইরা এস এর মানটা হচ্ছে পজিটিভ হাফ বানায় দিব। দেখো তো এটা মিলে নাকি কারোর সাথে মিলে? এই যে প্রথমটার সাথে মিলে, 71-এর অ্যান্সার হচ্ছে এটা। পরের প্রশ্ন, 4f অরবিটালের জন্য এত এর মান কত? তাহলে 4 এবং f এর জন্য ভ্যালু আসে 3, তাহলে এটা অ্যান্সার আসবে 7। 3d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? যেহেতু 3d অরবিটাল এবং বলছে সহকারী কোয়ান্টাম, ভাই সহকারী কোয়ান্টাম মানে কি? এল এর মান না? তো বলেই দিছে ডি অরবিটাল, রাইট? ডি অরবিটাল যখন হয় এল এর মান হয় হচ্ছে তোমার 2, অ্যান্সার হচ্ছে 2। 74 নম্বর প্রশ্ন, 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 4p বলছে, p যখন হয় তখন এল এর মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। এল এর মান 2 হইলে আর এটার মান এত হইলে, এল এর মান 2 হইলে এটা ডি কে মিন করে, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3d, এই যে 3d। কোয়ান্টাম সংখ্যার মান, এন এর মান 4, এল এর মান 3, তাহলে এটা হবে 4 এবং এল এর মান 3 হইলে এটা বেসিক্যালি এফ কে মিন করে, 4f। সাতাত্তর নম্বরটা কি হবে? কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান যদি 4 হয় তাহলে হচ্ছে 4 নিলা, আর এল এর মান কি নিবা? এল এর মান নিবা হচ্ছে 3, তার মানে হচ্ছে আগের কথা এফ, তাহলে এটা হচ্ছে এফ। এফ উপশক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? এফ উপশক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? এফ এর মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার কয়টা? 14টা ইলেকট্রন থাকে, 14টা ইলেকট্রন থাকে, তাহলে 2টা করে ইলেকট্রন হচ্ছে এক একটা ঘরে থাকতে পারে, তাহলে আমরা বলতে পারি 60টা সাব অরবিটাল আছে, 60টা সাব অরবিটাল আছে, অ্যান্সারটা দিবা হচ্ছে 7। নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব না? আচ্ছা, এটা শিখিয়ে দিই, এন এর মান সবসময় এল এর মানের চেয়ে বেশি হবে, ঠিক আছে? আবার এল এর মান তুমি যা পাবা, ধরো যে এল এর মান তুমি 1 পাইছো, তাহলে তোমাকে হচ্ছে এম এর মান লিখতে হবে +-1 এবং হচ্ছে 0। ধরো এল এর মান 0 পাইছো, তখন তোমাকে এম এর মান লিখতে হবে হুদা 0। এল এর মান যদি তুমি 2 পাইতা, এম এর মান লিখতা কত? +-2 +-1 0, আর এল এর মান 3 পাইলে কি লিখতা? তখন লিখতে হচ্ছে, হ্যাঁ তখন লিখতে হচ্ছে +-3 +-2 এবং হচ্ছে +-1 সহ 0। তো আমরা একটু চিন্তা করব এরকম কিছু আছে নাকি হচ্ছে বেশি কম চলে আসছে। খেয়াল করো কোন কোনগুলায় ঝামেলা, আগে হচ্ছে ঝামেলাগুলা দিয়ে শেষ করি। এন এর মান 2, তাই না? এল এর মানও 2 বলে ফেলছে, দুইটা তো সেম বানায় ফেলছে, এই জন্য এটা কাটা। এল এর মান 1, এম এর মান এল এর থেকেও বড়, এইটা এর জন্য কাটা। এল এর মান 0, এম এর মান 0, এটাও আসছে হচ্ছে কত? দেখো এন এর মানটা আবার এল এর চাইতে বড়, এটা হওয়ার চান্স আছে, এটা হবে, আমার মনে হচ্ছে এটা হবে। এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান হচ্ছে +1/2। ওয়েল, ভালো কথা হচ্ছে এই দুইটাই কারেক্ট, ঠিক আছে?
তাহলে কোনটা কারেক্ট? এই দুইটাই কারেক্ট। আর কোনগুলো হচ্ছে সঠিক না? কোনগুলো সঠিক না? কোনগুলো সঠিক না? ইয়েস, তাহলে এই দুইটা হচ্ছে সঠিক না, এই দুইটা হচ্ছে ভুয়া, এই দুটো হচ্ছে ভুয়া। তাহলে কোনটি সঠিক না? এই যে এই দুইটা হচ্ছে সঠিক না, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কত লিখবা? অ্যান্সার লিখবে এইটা আর এইটা, দুইটাই অ্যান্সার। এখানে 15 সালের কোশ্চেন না, তখন হচ্ছে 2-3টা অ্যান্সার থাকতো। কপারের 29 নম্বর ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? কপারের 29 নম্বর ইলেকট্রন কোথায় যায়? কোথায় যায়? কপারের 29 নম্বর ইলেকট্রনটা যায় কোথায়? দেখো, এখানে যদি আমি আর্গনের পরিমাণ ইলেকট্রন বিন্যাস মানে 18টা ইলেকট্রন নিয়ে নিই, এই যে কপার হচ্ছে 29, 18টা যদি আমি নিয়ে নিই, তাহলে আমার কাছে থাকে হচ্ছে দুইটা ঘর, 4s আর হচ্ছে 3d। আগে 4s ফিল আপ হইতে চায়, কিন্তু 4s একটা ফিল আপ হয়, আর বাকি যে 10টা ইলেকট্রন, ও 10টাই চলে যায় হচ্ছে 3dতে। তাহলে আমি যদি জিজ্ঞেস করতাম 19 নম্বর ইলেকট্রন কই গেছে, 19 নম্বর ইলেকট্রন গেছে 4s-এ, তাহলে ভাই 20 নম্বর ইলেকট্রন কই গেছে? 3dতে। তাহলে এমনইভাবে 20, 21, 22, 23 এরকম করে 29 নাম্বারটাও গেছে হচ্ছে 3dতে। তো এইখানে অ্যান্সার কি হবে? কপারের জন্য অ্যান্সার হচ্ছে 3d। কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটা অবাস্তব? আগের মতো কথা বের করি চলো। এটা অবাস্তব, কারণ দেখো এখানে হচ্ছে এল এর মান যা আছে, এম এর মান আরো বড় বানায় ফেলছে, তো এটা হবে না। অবাস্তব কোনটা? ওইটা অবাস্তব। সোডিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন, সোডিয়াম 11 নম্বর পরমাণু, এবং 11 নম্বর পরমাণু যেহেতু 1s2 2s2 2p6 3s1, এটা লাস্টের পরমাণু না, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সর্ববহিস্থ। কি বলতে পারি ভাইয়া? এটা হচ্ছে সর্ববহিস্থ। সর্ববহিস্থ, যেটা সর্ববহিস্থ, এন এর মান 3, এল এর মান দেখা যাচ্ছে যেহেতু এস অরবিটাল 0, এম এর মানও তাইলে 0ই হবে, আর যেহেতু প্রথম ইলেকট্রন তাই এস এর মান হবে হচ্ছে প্লাস অফ। দেখো তো মিলে কিনা কোনটার সাথে। এটা 3d অরবিটালের জন্য কি লিখছে? 3d অরবিটালের জন্য এস এর মান কোন সেট হবে? ওকে, আচ্ছা, এইটা মেবি হচ্ছে এম অরবিটাল বুঝাইছে, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভুল লিখছে টাইপিস্ট আমার, সমস্যা নেই, একটু মাফ টাফ করে দিও, একটা ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে মাফ টাফ করে দিও তাদেরকে। তো এম এর মান কি আসে? এম এর মান আসবে হচ্ছে, দেখো 3d, তাই না? তো 3d যখন বলতেছি, এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে কত? এল এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 2। আর যখন এল এর মান 2 আসবে, আমরা শিখছিলাম যে এম এর মান আসে হচ্ছে +2 -2 +1 -1 আর হচ্ছে 0, যেটার সাথে এটা যাবে এটা হচ্ছে অ্যান্সার। পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন 19 নাম্বার, ঠিক আছে? তো যদি তুমি এটার ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কত পাবা? 4s1, লাস্ট ইলেকট্রন 4s-এ যায়, লাস্ট ইলেকট্রন 4s-এ যায়। এন এর মান 4, এস এর মান বসাবা কত? এস এর মান, আচ্ছা যেহেতু এস আছে তাইলে হচ্ছে এখানে, যেহেতু এস আছে তাইলে এখানে আমরা এল পাবো, এল এর মান পাবো হচ্ছে 0, ঠিক আছে? দেখো তো কোনটার সাথে মিলে, এই যে L0 চলে আসছে, আরে সেই এটা বসায় দিবা। কোনো পরমাণুর 22তম ইলেকট্রন এর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা কারেক্ট? ঝামেলা ফেলাই দিছে। 22তম ইলেকট্রন, কোনো পরমাণুর 22তম ইলেকট্রন, আচ্ছা বের করি চলো। ধরো আমি একটা পরমাণু নিলাম ফেরাম, 1s2 2s2 2p6 3s2 3b কত? 6, তারপরে কি আসে? 4s2, আর আসে হচ্ছে 3d। আচ্ছা 3dতে আইসা পরে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে ভাইয়া একটু চিন্তা করো তুমি, 18টা তো এইখানেই নাই, তাই না? এখানে হচ্ছে 19 নম্বর ইলেকট্রন ঢুকছে, 20 নম্বর ইলেকট্রন ঢুকছে, আর এখানে কারা ঢুকছে? এখানেও ঢুকছে হচ্ছে B21 আর হচ্ছে 22 নম্বরটা। তা আমরা যদি হচ্ছে আঁকি একটু এরকম, দেখবো না 3D এর মধ্যে এরকম ঘর তৈরি হয়, আর হচ্ছে যেহেতু 6টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে ভাই 22 নম্বর ইলেকট্রন আসলে কোথায় আছে? 1 নাম্বার, এই যে 21 নাম্বারটা, আর এইটা হচ্ছে 22 নাম্বারটা, তাই না?
তাহলে ভাইয়া 22 নাম্বারটার জন্য এই যে এই ঘরটার জন্য আমাদের ভ্যালু ট্যালু বাইর করতে হবে। তো এর ভ্যালু কত হয়? প্রথমেই এনের মান 3 আছে এমনগুলো খুঁজবা, এই দুইটার মধ্যে এনের মান 3 আছে। এরপরে এই ঘরটা কেমন, এই ঘরটার জন্য দেখো ডি এর মান কত, এল এর মান হচ্ছে 2, তাহলে বেসিক্যালি এল এর মান 2 আছে এমন ঘর খুঁজবা। এই দেখো দুইটার মধ্যে এল এর মান 2 আছে এটা, তো বাকিটা আর বলতে হবে না, বাকিটা হচ্ছে অ্যান্সার, এইটা হবে। তারপরেও তোমরা যেহেতু জানতে চাচ্ছ তো এটাকে হচ্ছে +2 হিসেবে বলতে পারো। এর মানগুলো আসলে ডিপেন্ড করে, বুঝছো, মানগুলো ডিপেন্ড করে, +2 -2 এনিথিং গোস, ঠিক আছে। এই ঘরগুলোর নাম হচ্ছে বিজ্ঞানের নিজেদের হিসাব মতো নিছে, +2 -2 +1 -1 এগুলা, ঠিক আছে। সো চিল, এইটুকু মিলতে পারলেই হয়ে গেছে, প্রথম দুইটা মিললেই হবে। আচ্ছা 85-র পরে হচ্ছে 86, তো এটা কি হবে ভাই অ্যান্সার, এটা কি হবে অ্যান্সার? 86 নাম্বারটা এর অ্যান্সার দাঁড়াবে হচ্ছে গ। সেম কোশ্চেন, সর্বশেষ ইলেকট্রনের কথা বলছে, তো এ তো 4s1-এ যায় তাই না, তাহলে এন এর মান 4 আর এস এর জন্য হচ্ছে এল এর মান 0। নেক্সট 87 নাম্বার কোশ্চেন, ক্যালসিয়ামেরটা, এটার অ্যান্সার হচ্ছে গ হবে, তোমরা মিলিয়ে নিও, এর অ্যান্সার হচ্ছে গ হবে। সর্ববহিস্থ ইলেকট্রনের কথা বলছে, তাহলে ক্যালসিয়াম কেমনে বের করে, আর্গন পর্যন্ত নর্মালি যাব, তারপরে 4s2, তার মানে ভাইয়া লাস্টের যে এই দুইটা ঘর আছে এই দুইটা ঘরের মধ্যে এন এর মান হচ্ছে 2 কইরা, হ্যাঁ সরি এন এর মান হচ্ছে 4 কইরা, এল এর মান হচ্ছে 0 যেহেতু এস অরবিটাল, এম এর মানও 0, আর এস এর মান দেখো তো দুইটা ইলেকট্রন আছে তাই না, একটা হচ্ছে +হাফের ইলেকট্রন আর একটা হচ্ছে -হাফের ইলেকট্রন, অ্যান্সার হচ্ছে এটা হবে গ। 88 নাম্বারের অ্যান্সার হচ্ছে সেম, ক্যালসিয়াম দিয়ে প্রশ্ন করছে, এটা হচ্ছে গ। না সরি, এটার অ্যান্সার হচ্ছে ক হবে। আমি কি আগেরটাও মিস্টেক করছি? আচ্ছা আগেরটা একটু মিস্টেক ছিল, একটু কারেকশন করে নাও। এটা হচ্ছে প্রথমটা হবে, এল এর মান 0 না, ওটা মিলাইতে হবে, ঠিক আছে। কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন অরবিটালের সেটটা সঠিক, কোনটা পারফেক্ট আছে? আচ্ছা আগের মতো প্রশ্ন যে কোনটা ঠিকঠাক, এটা ঠিক নাই, প্রথমটা কি ঠিক? এই যে দেখো এল আর এম বেশি কম আছে, এটা ঠিক নাই, এম বেশি, ঠিক নাই, এটা ঠিক। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর মৌল, তাহলে 1s2 2s2 2p কত? বাবু হ্যাঁ 2p কত? ইয়াপ 2p হচ্ছে 6, এগুলো কেন জিজ্ঞেস করতেছে তাই না। 3s হচ্ছে 2, তবে লাস্টের ঘর কোনটা? লাস্টের ঘর হচ্ছে তোমার এইটা তাই না, লাস্টের ঘর হচ্ছে তোমার এইটা, তাই লাস্টের ঘরের জন্য যা আসবে সেটা একটু বের করবে, এই যে এটা হচ্ছে আমাদের লাস্টের ঘর। তাহলে এইটার মধ্যে আমরা কি পাবো, এটার মধ্যে আমরা পাবো হচ্ছে এন এর মান 3, এল এর মান পাবো হচ্ছে 0, এম এর মানও পাবা 0, এস এর মান পাবা +হাফ আর হচ্ছে -হাফ, ঠিক আছে, +হাফ এবং হচ্ছে -হাফ। 91 নাম্বারের কোশ্চেন, 91 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, কোন সেটটা গ্রহণযোগ্য? এই একটাই গ্রহণযোগ্য, কারণ বাকিগুলো মিলে না, খেয়াল করে দেখো, এন এর মান 2, এল এর মান 1, এম এর মান কি বানায় ফেলছে, -2 বানায় ফেলছে ভাই, এল এর মান তো কখনো বেশি হতে পারবে না তাই না, এখানেও সেম কাহিনী করছে, এটাও হবে না, এখানেও বাড়ায় ফেলছে, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে এটা। কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা গ্রহণযোগ্য, কোন সেটটা গ্রহণযোগ্য দেখি, কোন সেটটা গ্রহণযোগ্য, 1 1, এই যে সেম বানায় ফেলছে, হবে না, এইটা 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 এইটা, হ্যাঁ এইটা মিলতে পারে, এইটা 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 এইটা, এটাও মিলতে পারে, এটাও কারেক্ট, এইটা 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 এইটা, ইয়া এইটা মিলতে পারে না, কারণ এই যে দেখো দেখছো সেম তো না তাই না। ও আচ্ছা আমি উপরেরটা কেন মিলতে পারে বলছি, এই যে এটা তো ভুল আছে নাকি, এই যে 0 আর 1, 1 বড় না, এটা হইতে পারবে না, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটা কি সঠিক? হ্যাঁ এটা সঠিক, কারণ 4
এর ছোট হচ্ছে 2, এর ছোট হচ্ছে -1, এইটা -1/2 +1/2 হতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা অসম্ভব? কোনটি সম্ভব? এইটা হতে পারবে না, এটা 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 হতে পারবে, এইটা এটা এটা হতে পারবে না, এইটা এইটা হতে পারবে না। ঠিক আছে, তাহলে ভাইয়া এইটাই একমাত্র কারেক্ট অ্যান্সার, খ নাম্বারটা। পরের প্রশ্নে যাই আমরা। 3D অরবিটালের জন্য এম এর মান কোন সেট হবে? 3D অরবিটালের জন্য এম এর মান কোন সেট হবে? এটা একটু আগে সলভ করছিলাম আমরা। এন এর মান যখন 3, তখন এল এর মান হবে হচ্ছে এই যে ডি এর জন্য হচ্ছে 2 হবে, আর যখন এল এর মান 2 তখন এম এর মান হচ্ছে +-2 +-1 এবং হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে গ, ঢাকা বোর্ড 16 এর প্রশ্ন। 95, চতুর্থ শক্তিস্তলে মোট কতটি উপশক্তিস্তর থাকে? কয়টা থাকে? কতগুলো থাকে? চতুর্থ শক্তিস্তর বলছে, তাই না? তার মানে এন এর মান যদি 4 হয়, এল এর মান আসবে কত? 0 1 2 3, তার মানে 4টা আসে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4। ফেরামের ইলেকট্রন বিন্যাসে এন এর মান যদি 3 হয়, এল এর মান যদি 2 হয়, তাহলে এটা কাকে মিন করে? এটা মিন করে 3D অরবিটালকে। এবং 3D অরবিটালে কয়টা অরবিটাল আছে? টোটাল 5টা আছে। এটা অ্যান্সার হচ্ছে 5টা। পি অরবিটালের আকৃতি কোনটা? ওকে, এটা একটা ভালো কোশ্চেন। যদি কখনো বলে হচ্ছে গোলক টাইপ, এটা বেসিক্যালি হচ্ছে এস অরবিটালকে মিন করছে। যদি বলে ডাম্বেল, এটা মিন করে হচ্ছে পি অরবিটাল। যদি বলে ডাবল ডাম্বেল, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ডি অরবিটাল। একটু লেখো, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার, এই যে গ হচ্ছে ডাম্বেল আকার, এটা হবে। কোনটি আউফবাউ নীতি মেনে চলে? আউফবাউ নীতি পারি তো? আউফবাউ নীতি মানে n+l এর মান যার কম, সেখানে আগে ইলেকট্রন যাবে, তারপর বাকিগুলা ফিল আপ হবে। এই হিসাবে হচ্ছে 3s 3p 5s হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্সার দাঁড়ায়। ঠিক আছে নাকি? এই কোনটা মেনে চলে? এখানে তো সবগুলোই মেনে চলে, তাই না? এটাও মানে শুধু এটা মানে না। দেখো 5s, তারপর হচ্ছে 4p 4f দিছে, এটাই মানে। ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের ক্রম কোনটা হবে? হচ্ছে খ, ওই যে ওই আগের প্যাটার্ন। এটার জন্য হচ্ছে গ হবে অ্যান্সার। উচ্চ শক্তির অরবিটাল কোনটা? n+l এর মান কার বেশি? n+l এর মান দেখবা যে কার বেশি। 4f এর জন্য কত আসবে? 4f এর জন্য আসবে হচ্ছে 7, 5p এর জন্য আসবে হচ্ছে 6, এটার জন্য আসবে হচ্ছে হুদা 5, আর এটার জন্য আসবে হচ্ছে 6। তাহলে বলাই যাচ্ছে যে 4f এর জন্য 7 আসতেছে, অ্যান্সার হচ্ছে 4f। উচ্চ শক্তির অরবিটাল, এই যে সেম কোশ্চেন, 4f হবে অ্যান্সার। কোন অরবিটাল সম্ভব? 3D সম্ভব। এটা সম্ভব না, এটাও না, এটা তো সম্ভব, তাই না? দুটোই সম্ভব। 3p সম্ভব, 3D সম্ভব। ওকে, নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রনগুলা স্পিন একইমুখী হবে? নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একমুখী হবে? অযুগ্ম ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন আকারে থাকতে চাবে, এবং স্পিন একইমুখী মানে কি? +1/2। তার মানে কোনো একটা শক্তি স্তরের মধ্যে সবসময় কি চাবে? কোনো একটা শক্তি স্তরের মধ্যে সবসময় চাবে যে ইলেকট্রনগুলা, কোনো একটা অরবিটালের মধ্যে চাবে সবসময় যে ইলেকট্রনগুলা একা থাকুক। এই যে একা থাকুক, বুঝতে পারছো? একা থাকতে চাবে, এটা হচ্ছে হুন্ডের নীতি। ইলেকট্রন সর্বাধিক একা থাকতে চায়। কে হুন্ডের নীতি প্রদর্শন করে না? শুধুমাত্র এস অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শন করে না, বাকি সবাই করে, পিডিএফ সবাই করে। ঠিক আছে, হুন্ডের নীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এস অরবিটাল প্রযোজ্য নয়।
নিম্নের কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? দেখো, হিলিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, এই সবার মধ্যে এস অরবিটাল। শুধুমাত্র এটা শেষ হয়েছে পি অরবিটাল দিয়া, পি অরবিটাল দিয়া। তাহলে আমরা কি বলতে পারি, হুন্ডের নীতি কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র এই যে অক্সিজেনের জন্য মানবে। হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে না কে? এটা করে না কে? হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস নয় কোনটির? আচ্ছা, এটা দেখতে হবে, এটা কি, এটা দেখতে হবে নাকি? ওই আগের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস টিন্যাস করবা, করে হচ্ছে জানবা। এটা হচ্ছে প্যালাডিয়ামটা হচ্ছে আবার হুন্ডের নীতিটা ফলো আপ করে না, ওই যে একটু ব্যতিক্রম দেখায়। নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি প্রযোজ্য নয়? হুন্ডের নীতি কার মধ্যে প্রযোজ্য হবে না? ক্লোরিনের মধ্যে, কারণ ক্লোরিনের একদম লাস্টের শেলে ইলেকট্রন চলে গেছে, বুঝছো? ক্লোরিন একদম লাস্টের শেলে হচ্ছে ইলেকট্রন চলে গেছে। ক্লোরিন হচ্ছে কত নাম্বার? 17 নাম্বার পরমাণু, তাই না? তাহলে 1s2 2s2 2p কত 6, 3s1 আর হচ্ছে 3p কত আসে, সরি 3s2 3p5 আসে। তাহলে ভাইয়া এটা একদম লাস্টের শেলে ঢুকে গেছে, তাই না? তাহলে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? ক্লোরিনের জন্য। যদি কম থাকতো তাহলে আবার প্রযোজ্য হতো। নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? ক্রোমিয়ামেরটা। তো সাধারণ নিয়মের ব্যতিক্রম কারা কারা দেখায়? টোটাল 21টা মৌল আছে যারা হচ্ছে এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। আর এখানে হচ্ছে গ্রুপ নাম্বার 6 এবং হচ্ছে গ্রুপ নাম্বার 11 এরা হচ্ছে দেখায়। তো এর মধ্যে আছে হচ্ছে ক্রোমিয়াম, মলিবডেনাম, এর মধ্যে আছে হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এরা হচ্ছে সাধারণ নিয়মে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। এটা পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে? কয়টা কোয়ান্টাম সংখ্যার মান একই টাইপের হইতে পারে বলতে পারবা? 3টার মান একই হইতে পারে, এস পি ডি এফ, ঠিক আছে? আচ্ছা, এরকম না, কোয়ান্টাম সংখ্যা তো হচ্ছে কি এন এল এম এস দিয়ে মিন করে। এন এল এম এস এর মধ্যে 3টার মান সেম হইতে পারে, আরেকটাকে ভিন্ন হইতেই হবে। এটা কার নীতি? এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলি বা হচ্ছে পলি, পাউলির বর্জন নীতি ওখান থেকে আসছে, ঠিক আছে? পরের প্রশ্ন, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়? কার মধ্যে ব্যতিক্রম দেখা যায়? ওই যেগুলা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, কপার। নিচের কোন নীতির ভিত্তিতে অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয়? অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয় সর্বপ্রথম হচ্ছে আউফবাউ নীতি অনুসারে, ঠিক আছে? আউফবাউ নীতি অনুসারে সিরিয়ালি যায়। ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলা প্রবেশের ক্ষেত্রে অবভিয়াস কথা আউফবাউ নীতি। নিচের কোনটি আউফবাউ নীতির বিকল্প রূপ? নিচের কোনটি আউফবাউ নীতির বিকল্প রূপ? N+L নিয়ম। বিকল্প রূপ মানে কি? আউফবাউ নীতি মানে কি? শক্তির মেইন কথা বলছে। N+L দিয়েও তো আমরা শক্তি বের করতেছিলাম, এবং যার শক্তি কম সেটা আগে যাবে, তারপরে হচ্ছে বেশি শক্তিগুলো ঢুকতে থাকবে। সেমভাবে এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা হচ্ছে 116টা কোশ্চেন করে ফেলছি প্রথম ধাপেই, আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে পরের ভিডিওতে হচ্ছে আমি দেখাই দিব না বাকি পরের কোশ্চেন্সগুলা। তাহলে 117 পর থেকে হচ্ছে নেক্সট ভিডিওতে স্টার্ট হবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ।